ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ 2025 এই সরাসরি আয়োজন থেকে। প্রতিদিনকার মতো আজকেও আমরা হাজির হয়েছি। আমি আপনাদের সঙ্গে রয়েছি শাফি আহমেদ এবং আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই বইমেলা সরাসরি আজকের আয়োজনে। এবং আজকের সপ্তাহের শেষ কার্য দিবস, আজকের রাত পেরোলে আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। শুরুতেই আজকের আয়োজনের আমি প্রথমে ভাষা সৈনিকদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি এবং ভালোবাসা জানাতে চাই, জানিয়ে শুরু করতে চাই আজকের আয়োজন। এবং শুরুতেই যেটি আমরা কথা বলি, ছোট্ট করে আজকে একটু কথা বলতে চাই। আনন্দ আলো বইমেলা প্রতিদিনের যে সংখ্যাটি আমার হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে, গরম গরম একেবারে। আমার ঠিক প্রথমে যেটি চোখে পড়ছে সেটি হচ্ছে পাঠক কম পাঠক বেশি, বিক্রি কম বিক্রি বেশি। লেখাটি অনেক মজাদার, এটা পড়তে হবে আসলে। আমি চেষ্টা করবো শেষটা আপনাদেরকে বলার জন্য। এবং একটি লেখা দেখতে পাচ্ছি, 19 দিনে 1793টি বই, নতুন বই এসেছে বইমেলায়, কিন্তু মনে হচ্ছে সেই অনুপাতে হয়তো বিক্রি হচ্ছে না, বা পাঠকরা আসছেন কিন্তু বই কিনছেন না, বই দেখে চলে যাচ্ছেন হয়তো। অনেক এটাও পড়া গেছে এখানে। গতকালের নতুন বই সম্পর্কে বলা হয়েছে এবং বইমেলা আমাদের প্রাণের মেলা, এরকম একটি লেখা এসছে। আরও রয়েছে অনুবাদে আগ্রহ বেড়েছে। অনুবাদের কথা অনেকেই বলেছেন এবারের বইমেলায়, কারণ আমাদের বাংলা সাহিত্যগুলো আসলে অনুবাদিত হয়ে যদি বাইরে যায়, সেক্ষেত্রে আসলে কালচারাল এক্সচেঞ্জটা হবে, আদারওয়াইজ হবে না। এটি খুব জরুরি হয়ে পড়েছে বলে অনেক বড় বড় লেখকরাই বলেছেন। এবং তারপরে রয়েছে গতানুগতিক ধারা থেকে বের হওয়ার কথার একটি বড় লেখা রয়েছে। বইমেলার সেই কাল এই কাল নিয়ে একটি বিশেষ প্রতিনিধি লেখা লিখেছেন, যেটি খুবই চমৎকার হয়েছে। এবং বাংলা একাডেমির কাঠামোগত পরিবর্তনের জন্য অনেকে অনেক কিছু বলেছে, তবে একটু চমৎকার লেখা আজকে ছাপানো হয়েছে। এবং সেই সঙ্গে বলতে চাই যে শিশু সাহিত্যিক ফরিদুজ্জামান সাগরের ছোট কাকু 40 যে বইটি সম্পর্কে আমরা বলেছি শুরু থেকে এই পর্যন্ত, একটি মলাটে বিশাল আয়তনের একটি বই বেরিয়েছে ইতিমধ্যে। আপনাদের যদি কারো বই কালেকশন করার ইচ্ছে থাকে বা কালেক্টিবল রাখার শখ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বইটি আপনাদের জন্য অবশ্যই মাস্ট বট থিং। কারণ হচ্ছে এটি এমন সুন্দরভাবে করা হয়েছে, বইটি হাতে না নিলে বুঝবেন না আসলে। 40টি সিরিজ একটি বইয়ের মধ্যে আসলে কমপ্লিটেড হয়েছে, আমি দেখাচ্ছি প্রিয় দর্শক। এবং এটি পাওয়া যাচ্ছে প্যাভিলিয়ন 23-এ গেলে আপনি অন্য প্রকাশে এই বইটি সংগ্রহ করতে পারবেন। যারা ছোট কাকু পড়তে ইতিমধ্যে ভালোবাসে, তাদের জন্য তো অবশ্যই এটি লুফে নেওয়ার মতো একটি সুযোগ। সুপ্রিয় দর্শক, আজকের শুরুতে আমি বরাবরের মতো যে কাজটি করি সেটি করবো, কিন্তু তার আগে আমি এবারের বইমেলা এবং ছোট কাকু সম্পর্কে শুনবো একজন গুণী মানুষের কাছ থেকে। নাসির আহমেদ কবি ও সিনিয়র সাংবাদিক, তিনি কিছু বলেছেন, চলুন শুনে আসি। ফরিদুজ্জামান সাগর আমাদের বাংলাদেশের শিশু সাহিত্যে এক স্মরণীয় নাম। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি শুধু নয়, 21শে পদকের মতো রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানও তিনি অর্জন করেছেন। তার যে ছোট কাকু সিরিজ, যে উপন্যাস, গত 21 বছর ধরে সেটা প্রতি বছর একটি দুটি করে বেরোচ্ছে। এ যাবৎ 40টি বেরিয়েছে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এই 40টির একটি সংকলন করেছে অন্যপ্রকাশ, অসামান্য প্রকাশনা। এর গুণগত মানের উৎকর্ষের দিক থেকে যেমন এটি শিশু কিশোরদের অনুপ্রাণিত শুধু করবে তা নয়, দেশপ্রেম তাদের মধ্যে সৃষ্টি করবে, তাদেরকে বাংলাদেশকে জানবার। 64টি জেলা নিয়ে তার পরিকল্পনা, 40টি জেলা নিয়ে ইতিমধ্যে লেখা হয়েছে। সেসব জেলার সংস্কৃতি, ঐতিহ্য, তাদের জীবন আচার, এমনকি গোয়েন্দা কাহিনী, কিন্তু সেই গোয়েন্দা কাহিনীর মধ্যে শিক্ষা এবং চিন্তার যে উদ্রেক করে সেই বিষয়গুলো অসাধারণ প্রাঞ্জল ভাষায় তিনি সেগুলি প্রবেশ করিয়েছেন এইসব রচনায়। 40টি উপন্যাস তো কম কথা নয়। সুতরাং এই বইটি সংরক্ষণ করার জন্যে একটি এন্টিক রচনা সংগ্রহ হিসেবে বাংলাদেশের পাঠকের কাছে থেকে যাবে। এটি হচ্ছে এই বইয়ের প্রধান এবং বড় বৈশিষ্ট্য। আর দ্বিতীয় হচ্ছে প্রকাশনার মানে উৎকর্ষের দিক থেকে মানে সর্বোত্তম বলতে যা বোঝায় সেই কাজটি, যেমন কাগজ তেমন বাধাই তেমন এইভাবে করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে প্রতি বছর ঈদে চ্যানেল আই এই ছোট কাকু সিরিজ নাটক প্রচার করছে। প্রতি ঈদে আমার ধারণা 8টি করে, বোধ হয়, হ্যাঁ 8টি করে সিরিজ যাচ্ছে। এবং আফজাল হোসেন আমাদের দেশের স্বনামখ্যাত অভিনেতা, চিত্রকর, লেখক, শিল্পী, তিনি এটা
প্রধান চরিত্রটি অভিনয় করেছেন এবং আমার ধারণা যে মূল বইয়ের মানে চেয়ে অনেক বেশি পৌঁছে গেছে সাধারণ শিশু কিশোরদের কাছে এই সিরিজের মাধ্যমে। আমি আফজাল হোসেনকে এই সুবাদে অভিনন্দন জানাতে চাই এবং অভিনন্দন জানাতে চাই লেখক ফরিদুর রেজা সাগরকে, যে মমতা দিয়ে, যে দরদ দিয়ে তিনি বাংলাদেশের শিশু সাহিত্যে আগামী দিনের শিশুদের জন্যে যে লেখা লিখে গেছেন এটি অবিস্মরণীয় হয়ে থাকবে। এই সিরিজ 64 জেলা সম্পন্ন করুন এবং আপনার কলম আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, বাংলাদেশের শিশু সাহিত্য সমৃদ্ধ হোক আপনার অসামান্য দক্ষতায়। সম্মানিত শুধু এবারে সেই মোক্ষম কাজটা আমি করতে যাব, সেটি হচ্ছে যে আমার আজকে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে দর্শনার্থী, পাঠক এবং লেখক যারা রয়েছে তাদের কাছ থেকে আপনাদের জন্য কথা শুনতে চাই, তাদের কাছে জিজ্ঞেস করতে তাদের বই সম্পর্কে এবং এবারে বইমেলা সম্পর্কে। শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তিনি একজন লেখক, তিনি একজন আইনজীবী, তিনি একজন নৃত্যশিল্পী এবং একজন সঙ্গীত শিল্পীও বটে। আমাদের সঙ্গে শিমুল পারভিন রয়েছেন, তার এবারে 2টি বই বেরিয়েছে। আমি শিমুল আপাকেই অনুরোধ করব বইটি সম্পর্কে বলবার জন্য। আমি মলারটি ঘেটে দেখেছি, বইটি আমার খুব ভালো লেগেছে, পড়িনি এখনও। যদি দর্শকদেরকে বলেন প্রথম বইটি কিনে পরিবর্তনের স্রোতে যাই ভেসে। এটি মূলত কবিতার বই, একদম বিষয়ভিত্তিক কবিতা, যেমন আশা, স্বপ্ন, বিষণ্ণতা, দুঃখ, নারী, পুরুষ, এরকম দিয়ে এখানে 7টি কবিতা আছে এবং খুবই সমসাময়িক। এখানে আবার আম্রপালি নিয়েও আছে, আবার পৌরাণিক ক্যারেক্টারও আছে। সমসাময়িক কবিতার সাথে আমি আবার একটু পৌরাণিক কিছু ক্যারেক্টার এনেও কয়েকটি কবিতা এখানে লেখার চেষ্টা করেছি। আপনি তো স্বকীয় ভাবনা থেকেই লিখেন? হ্যাঁ, একদম স্বকীয় ভাবনা থেকে। আচ্ছা, চমৎকার। কেমন সাড়া পাচ্ছেন এই বইটি? ভালোই সাড়া পাচ্ছি, কারণ এই কবিতাগুলো সবই ইউটিউবে আছে, আমার পেজে আছে, ফেসবুকে আছে। এই বইতে যে 7টি কবিতা আমি এনেছি প্রত্যেকটি কবিতা আমি ইউটিউবে আবৃত্তি করে আবার ছেড়েছি, তো এই জন্য সাড়া পাচ্ছি। উনি একজন আবৃত্তি শিল্পীও বটেন, আমি সুযোগ পেলে অবশ্যই নিশ্চয়ই একদিন পড়তে বলবো। আরেকটি বই আছে, এটি হচ্ছে আবৃত্তি শিলন। এটি আবৃত্তি যারা প্রশিক্ষণ নেবে, আমি যেহেতু ক্লাস নেই একটি ইনস্টিটিউশনে আবৃত্তি বিষয়ে, তো আমার সেই পাঠ্য হিসেবে এটি খুব কাজে লাগে। এখানে অনুশীলন আছে, কণ্ঠের কারুকাজ কিভাবে করতে হবে, মঞ্চে কিভাবে উঠবো, মাইক কিভাবে ধরবো, পোশাক কিভাবে পরবো এবং কোন সিজনে কোন কবিতা পড়বো, যেমন অকেশন ভিত্তিক যে কবিতাগুলো, 21-এর কবিতা, স্বাধীনতার কবিতা, বিষয়ভিত্তিক এরকম কবিতা আছে, প্রশ্ন উত্তরও আছে এখানে। যারা বইটি পাঠ্য করতে চায়, ফার্স্ট ইয়ারে কি পড়াবে, সেকেন্ড ইয়ারে কি পড়াবে, উচ্চতর যখন কোর্স করবে তখন কি কি বিষয় পড়বে, এরকম সবই এই বইটাতে আছে। গবেষণা করতে হচ্ছে অনেক কিছু। এই বইটা আমার অনেক গবেষণার ফসল বলা যায়। এটি 20 ফরমার একটি বই, পাওয়া যাচ্ছে 25 নম্বর প্যাভিলিয়ন, কথা প্রকাশন। চমৎকার, থ্যাংক ইউ শিমুল আপা, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকবার কথা বলবো বইগুলো নিয়ে। আন্তরিক ধন্যবাদ। আমাদের ঠিক ডান দিকে আমি ডাকতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন স্যার, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর। স্যার, আপনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, কেমন আছেন স্যার? ভালো। স্যার, কি নিয়ে স্যার বইটি লিখেছেন দর্শকদের একটু দেখান। রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ, বইটা দেখতে চাই। এটি আচ্ছা আচ্ছা, জি বলুন। রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ, এটা গত বছর বইমেলাতে এসেছেন। এবার আরেকটি বই আসবে, আশা করি এই মাসের শেষে চলে আসবে। আচ্ছা, ডায়াবেটিস। রক্তচাপ, সাধারণ পাঠকরা রক্তচাপ নিয়ে পড়লে আসলে কিভাবে উপকৃত হবে স্যার আপনার বই? আচ্ছা, আপনারা সকলেই জানেন সকলেরই একটা নির্দিষ্ট রক্তচাপ আছে। এই রক্তচাপ যখন নির্দিষ্ট রেঞ্জ এক্সিড করে তখন বলি উচ্চ রক্তচাপ অথবা হাইপারটেনশন। আপনারা আরও জানেন হাইপারটেনশন একটা নীরব ঘাতক ব্যাধি এবং শরীরের গুরুত্বপূর্ণ অর্গানকে আমাদের কুরে কুরে খায় এবং বিভিন্ন জটিলতা দেখা দেয়। তাই আমরা যদি আগে থেকেই এটা ডিটেক্ট করতে পারি এবং ট্রিটমেন্ট আগে থেকে শুরু করতে পারি, তাহলে আমাদের কঠিন রোগ যেমন হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, স্ট্রোক, কিডনি ফেলিওর, রক্তনালী ব্লক, এই রোগগুলো হবে না অথবা খুব কম হবে। এই লক্ষ্যেই স্থাপিত হয়েছে 2008 সালে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর, যেটা দীর্ঘ 17 বছর যাবৎ রংপুর ডিভিশন তথা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় 46,000 প্লাস রোগী রেজিস্ট্রেশনভুক্ত এবং এই সমস্ত রোগীরা নামমাত্র মূল্যে মাত্র 40 টাকায় তারা বিশেষজ্ঞ সেবা পেয়ে থাকেন। স্যার, আপনি বইটি কি শিরোনামে বেরিয়েছে এবং কোথায় পাওয়া যাচ্ছে? রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর একটা স্টল আছে, এখানে সেবা স্টল নাম্বার 1 সেখানে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে শেষ হয়ে গেছে, আবার কালকে হয়তো আসবে। শেষ হয়ে গেছে আজকে বেশ যে কয়েকটা ছিল শেষ হয়ে গেছে, আবার আসবে। স্যার, আপনি ভালো থাকবেন এবং আবারও আসবেন স্যার, বইটি নিয়ে নিশ্চয়ই আমন্ত্রণ রইল আপনাকে। আন্তরিক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, তিনি হাইপারটেনশন এবং উচ্চ রক্তচাপ নিয়ে একটি বই লিখেছেন, চমৎকার, প্রয়োজনীয় বলে মনে হলো আমার কাছে। পড়লে নিশ্চয়ই আরও বিস্তারিত জানতে পারবেন। আমাদের ঠিক বাদিকে রয়েছেন দৈনিক দুর্বাঘাস নামক একটি শিরোনামে একটি বই দেখতে পাচ্ছি। মইফুল আলম কবি এবং গল্পকার, তিনি
তার আরেকটি বই হচ্ছে রসুন রানী। রসুন রানী শুনতে চাই শুরুতে, কি নিয়ে লিখেছেন? ধন্যবাদ চ্যানেলের কর্তৃপক্ষকে। রসুন রানী আমার একটি গল্পের বই মূলত। এখানে 8টি গল্প রয়েছে। গল্প মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে সমাজ, বিশেষ করে আমাদের যে গ্রামীণ মেঠোপথ, আমাদের শহর যে অলিগলি, এটার যে সাধারণ মানুষগুলো, এরাই এই গল্পের চরিত্র। আমি বিশ্বাস করি এখানে যে 8টি গল্প সংকলিত হয়েছে, এখানকার যে ডায়ালগগুলো, চরিত্রের যে ডায়ালগগুলো, এগুলো আমাদের পাঠকের মনে অবশ্যই আঁচড় কাটবে। ইত্যবসরে আমার বেশ কিছু পাঠক আমাকে তার অনুভূতি শেয়ার করেছে। বিশেষ করে আমার এখানে যে 8টি গল্প রয়েছে, রসুন রানী একটি গল্প, রেইনকোট একটি গল্প, অনুভূতি উড়ে যায়, লাল তিল। রেইনকোট গল্পের বিষয়ে আমি ব্যাপক সাড়া পেয়েছি, বিশেষ করে একটি ছোট্ট ছেলের গল্প, কিশোর বয়সের। তো এই যে পাঠকের যে অনুভূতিগুলো আমি শুনছি বা জানছি, তাতে আমার লেখার অনুপ্রেরণা বাড়ছে এবং গল্পগুলো যে গল্প হয়ে উঠেছে সেটা আমার মধ্যে একটা কনফিডেন্স লেভেলও গ্রো করেছে। এটা হচ্ছে এই রসুন রানী গল্পের যে মূল কথা। তাছাড়া আমার আরেকটি বই রয়েছে, কাব্যগ্রন্থ দৈনিক দুর্বাঘাস। এটিও এবার বইমেলায় প্রকাশিত হয়েছে। এটার যে চমৎকার প্রচ্ছদটা দেখতে পেয়েছেন, এটা অস্ত্রবর্তী নামকে একজন এটার প্রচ্ছদ করেছেন, রোদেলা প্রকাশনী থেকে বের হয়েছে। এটা মূলত আমরা যে সনেট বলি, চতুর্দশপদী কবিতা, সেই কবিতারই একটা সংকলন। এখানে মোট 40টি কবিতা রয়েছে। যেহেতু সনেটের ধারাই হচ্ছে 14টা লাইন থাকবে, তো এখানে মূলত আমাদের যে ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো আছে, আমি বলি মাইক্রো অনুভূতি, সে মাইক্রো অনুভূতির একটা ছন্দময় বহিঃপ্রকাশ হচ্ছে এই দৈনিক দুর্বাঘাস। যারা কবিতা পড়েন না, অনেকে কবিতা বিমুখ, তারাও বেশ কয়েকজন, বিশেষ করে আমি পদার্থবিজ্ঞানের লোক, আমার বেশ কয়েকজন কলিগ, তারা কবিতা পড়ে বলেছে আমার কবিতা এখন ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অর্থাৎ কবিতা বিমুখ মানুষকে কবিতায় ফেরানোর জন্য আমি মনে করি এই বইটা একটু কাজে দেবে। চমৎকার কিছু লাইন আছে এর মধ্যে, আপনারা পড়ে দেখতে পারেন, এটা আমার বিশ্বাস। এটা অনেকের জন্য জরুরি আসলে। আন্তরিক ধন্যবাদ স্যার আপনাকে। মফিজুল আলম, আপনার বইয়ের ভালো কাটতে সে প্রত্যাশা রাখে। আন্তরিক ধন্যবাদ। আমরা একজন লেখিকাকে ডাকতে চাই। আমাদের সঙ্গে একজন লাল শাড়ি পরা লেখিকা রয়েছেন, তার হাতে একটি বই দেখতে পাচ্ছি। আমি তাকে একটু আমন্ত্রণ জানাতে চাই। তার হাতের বইটির নাম হচ্ছে রুনা লাইলা আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, মিছে মায়ার ঘোর নামটি কে রেখেছে? নামটি রেখেছে বর্তমানে বাংলা একাডেমির ডিরেক্টর স্যার তপন বাগচি স্যার। জি জি, আচ্ছা। এটা হলো আধ্যাত্মিক সং এবং ফোক সং এর বই। জি, বললেন যে এই বইটার নাম রাখতে পারো মিছে মায়ার ঘোর, খুব সুন্দর হবে। আর আপনার নাম কে রেখেছে? আমার নাম আমার পরিবার রেখেছে, আমার বড় ভাই। রুনা লাইলার নামই রেখেছে? না, রুনা লাইলা নামই রেখেছে। বাহ, চমৎকার। আপনি গান গাইতে পারেন নাকি পাশাপাশি? না, তবে যখন আমার গান একজন শিল্পী তার কণ্ঠে ধারণ করেন, তখন আমি তাকে টুংটাং করে একটু গীতটা বলে যে এটা এমন হবে। আচ্ছা, আপনার বইয়ে আসলে কি কি বিষয় স্থান পেয়েছে যদি বলেন একটু দর্শক? এখানে একদম গ্রাম্য যে লোকজ যে উপাদানগুলো আছে, সেই লোকজ গান এবং আধ্যাত্মিক ফোক পল্লীগীতি টাইপের মাটির সুর পাওয়া যাবে এই গানটির। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছে বইটিতে? বেশ সাড়া পাওয়া যাচ্ছে। একটাতে তো বললো যে স্টক আউট হয়েছে, 10টি বই দিয়েছে বর্তমানে। এটা আমার জন্য খুবই ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার বইটি ভালো কাটতে কোথায় পাওয়া যাচ্ছে দর্শকদের যদি বলে দেন? গতি প্রকাশনীতে পাওয়া যাবে এবং কবিতা চর্চায় পাওয়া যাবে, লিটল মেক 1 এবং 117 নাম্বার স্টলে পাওয়া যাবে। আন্তরিক ধন্যবাদ। রুনা লাইলার মিছে মায়ার ঘোর নিশ্চয়ই সবাই পড়বেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমি ভাটি কন্যা দেখতে পাচ্ছি, জগদীশ সানা। ওর বাবা, চমৎকার একটি মলাট হয়েছে। কি নিয়ে লেখা যদি বলেন দর্শকদের? আসলে এই বইটার একটা ইতিহাস আছে। এটা বাংলাদেশের ভাটি অঞ্চলকে কেন্দ্র করে এই বইটি লেখা একটি উপন্যাস। এই বছর প্রকাশিত হয়েছে, প্রকাশ করেছে শব্দশিল্প। এই বইটা আসলে ভাটি অঞ্চলের একটা কন্যাকে নিয়ে লেখা, যে লাঠি খেলে। তা লাঠি খেলা আমাদের ভাটি অঞ্চল শুধু নয়, বাংলাদেশের একটি সংস্কৃতি। আমি ভাটি অঞ্চলের কর্মসূত্রে প্রায় 20 বছর যাওয়া আসা করেছি। তখন আমার কাছে মনে হচ্ছে লাঠি খেলা আমি নিজে দেখে খুব ভালো লেগেছে আমার। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি, এত সুন্দর একটা খেলা, অথচ সাহিত্যে কিন্তু তেমন একটা ভাটির কথা লেখা নেই। সেই চিন্তা থেকে আমি মনে করলাম যে লাঠি খেলাকে কেন্দ্র করে একটা গল্প তৈরি করা যেতে পারে। আচ্ছা, তারপরে কয়েকবার লাঠি খেলা আমি দেখলাম, লাঠি যারা খেলে তাদের সাথে কথা বললাম, মোটামুটি একটা গবেষণা করলাম। করার পরে আমি একটা গল্প তৈরি করলাম এবং গল্পটা চেষ্টা করেছি ভালো করে এটা বিন্যাস করে সুন্দর একটা বুনট দেওয়ার। হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমি গল্পটা ভালো মতো বলতে পেরেছি, আমি দাবি করি। এবং আমার পাঠকদের প্রতি আমার একটা দাবি যে তারা বইটা পড়ুক।
পড়লে ভালো লাগবে, নিঃসন্দেহে ভালো লাগবে। কোথায় পাওয়া যাচ্ছে এই বইটা পাওয়া যাচ্ছে শব্দ শিল্পের স্টলে 346, 347, 348 এবং 349 নাম্বার শব্দ শিল্প প্রকাশ করেছে বইটা। আন্তরিক ধন্যবাদ জগদীশ খান, আপনার জন্য অনেক শুভকামনা। চমৎকার একটি বই সম্পর্কে আমরা জানলাম, কারণ হচ্ছে যে এরকম একটি গল্প তুলে আনা কিন্তু অনেক কঠিন কাজ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরও রয়েছেন, তার হাতে 3টি বই দেখতে পাচ্ছি। 1.5 শতাধিক বাংলা তানকা, রবিউল আউয়াল, যদি আপনি দর্শকদেরকে বলেন বইটি সম্পর্কে। আমার 1.5 শতাধিক বাংলা তানকা, এটা একটা 5 পঙ্ক্তির সংক্ষিপ্ত কবিতা, খুবই সংক্ষিপ্ত কবিতা। সপ্তদশ শতাব্দীতে এই ফরম্যাটের কবিতাটা, এই কাঠামোতে, এই কাঠামো কবিতাটি জাপানে খুব জনপ্রিয় ছিল। আচ্ছা, এই জাপানি ফরম্যাটে এই কবিতাটা লেখা। এই কবিতাটার বৈশিষ্ট্য হলো যে 5-7-5 7-7 মাত্রায় লিখতে হয় কবিতা। ও বাবা, মানে এবং এই বইটার মধ্যে আমি কবিতাগুলো লেখার আগে কিছু লেখা লিখেছি। এই লেখাগুলো যদি পাঠক পড়ে, স্কুলের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, তারা যদি বইটা পড়ে, তাহলে এখানে কবিতা মানে কিছু জিনিস আছে আমাদের স্কুল কলেজে পড়ানো হয় না, যে জিনিসগুলো সে কবিতা পড়লে বুঝতে পারবে যে কবিতাটা কিভাবে কি হচ্ছে বা এটা আসলে কোন ছন্দে লেখা, কিছু আইডিয়া তারা পাবে। অর্থাৎ সে একজন ভালো পাঠক হিসেবে বা কবিতা পাঠক হিসেবে। কোথায় পাওয়া যাচ্ছে বইটি? এটা সাহিত্যদেশে পাওয়া যাচ্ছে 594-95 স্টলে। আর একটি বই আছে 2.5 শতাধিক বাংলা হাইকু। 2.5 শতাধিক, এটাও জাপানি একটা কাঠামো। এটা 2.5 শতাধিক বাংলা হাইকু, এটাও জাপানি একটা কাঠামো, যার পূর্বপুরুষ হচ্ছে তানকা থেকেই হাইকুর জন্ম। আচ্ছা, আপনি জাপান ভ্রমণ করেছেন অনেকবার? জি না। আচ্ছা, জাপান পছন্দ? হ্যাঁ, পছন্দ। সেই হিসেবে আমি এটা নিয়ে একটু নাড়াচাড়া করে লিখেছি। এবং আমার তানকাতে কিন্তু আরেকটা বিষয় হলো যে আপনার জাপানি কবিতার বেশ কিছু সংক্ষিপ্ত কবিতা সম্পর্কেও আলোচনা আছে, তো সেটাতেও পাওয়া যাবে। কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর গণঅভ্যুত্থান সমসাময়িক একটি বই লিখেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলন থেকে, এটা কোটা সংস্কার আন্দোলন অর্থাৎ আমাদের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানটা হলো, এই জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনের পটভূমি। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, তার থেকে যে গণঅভ্যুত্থান, এর মধ্যে যা ঘটে গেছে এই ঘটনাগুলো নিয়ে এই বইটা লেখা। জার্নালের মতো করে লিখেছেন? জি। ওকে, কোথায় পাওয়া যাচ্ছে? সাহিত্যদেশ থেকে। আমার 3টা বই সাহিত্যদেশ, 594। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। 3টি চমৎকার বইয়ের কথা শুনলাম আমরা, এবং এই দুটি তো বেশ গবেষণামূলক। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন লেখিকাকে ডাকতে চাই। আমাদের সঙ্গে যে লেখিকা রয়েছেন তার নাম রাবিয়া সুলতানা। তিনি লিখেছেন বিচ্ছেদের ক্লান্ত প্রহর। বাবা, বিরহের নিশ্চয়ই কিছু একটা কাব্য। জি, এটা ছোট একটা গল্প, রোমান্টিক একটা ছোট গল্প, একটু বিষয়ভিত্তিক। যে আমার লেখার উদ্দেশ্য যে আমি গল্পটা যেন একটু বিষয়ভিত্তিক, বাস্তব, প্রাসঙ্গিক। হ্যাঁ, লেখার ভিতর এটা হলো যে আমার ফ্রেন্ডের একটা জীবন কাহিনী, রোমান্টিক, সেখানে একটু বাস্তবতা আছে। সত্যিকারের এটা আর এখানে কিছু বাস্তবতা আছে। ইভেন আমার কাছে লিখিতে মনে হলো যে বিচ্ছেদে ক্লান্ত প্রহর। বিচ্ছেদটা শুধু বাবা মা, ভাই বোন কিংবা ভালোবাসা মানুষ থেকেই হয় না। হ্যাঁ, বিচ্ছেদ আমরা প্রত্যেকটা মানুষ প্রতিটা মতেই হয়ে থাকি। যেরকম জাস্ট একটা শিক্ষিত ছেলে, সে সর্বোপরি লেখাপড়া পর চাকরি পাচ্ছে না, সে অটোমেটিকলি একটা সমাজ থেকে বিচ্ছিত হয়ে গেল। একটা হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কারণে বিচ্ছেদ হলো, বাবা মা বৃদ্ধ বয়সী সন্তানের কাছ থেকে যে কোনো সময় বিচ্ছেদ হয়ে গেল। এই যে বিচ্ছেদ হওয়ার পরে সে ক্লান্ত সময়টা কিভাবে পার করবে, সে কিভাবে নিজেকে ট্যাকল করবে, তার যে ক্লান্ত সময়, যে একটা ব্যর্থতা, একটা কষ্ট, যন্ত্রণা দেওয়ার সময়, হ্যাঁ, সেটা নিয়ে যে সে নিজেকে কিভাবে ট্যাকল করে তখন। এই যে ক্লান্ত একটা বিচ্ছেদের আমরা সবাই থ্রো করতে পারি, আঙ্গুল ঠুকতে পারি, কিন্তু যে ব্যক্তিটা যে বিচ্ছেদ হলো, হ্যাঁ, যে সে তার খবরটা কেউ রাখে না। সে যে ক্লান্ত কেন হয়েছে বিচ্ছেদ, এবং তারপরে যে সে কিভাবে স্ট্রেস হয়ে দাঁড়াবে বা সে নিজে কিভাবে ওভারকাম হচ্ছে। যে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে তাকে একটু সাহায্য করা বা সাপোর্ট করা বা ব্যক্তিকে স্ট্রং ভাবে করা। কিছু শব্দ, এটা কি পুরুষের ক্ষেত্রে বলছেন না নারীর ক্ষেত্রে? অল মানুষ। আচ্ছা, শুধু পুরুষ হলে বেশি খুশি হতো। আচ্ছা, কোথায় পাওয়া যাচ্ছে? এটা রয়েল প্রকাশনী। জি, স্টল হয়েছে 413 414। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরেকজন লেখক আছেন, তারপর একজন লেখিকা আছেন, আরো দুজন, তাদের সঙ্গে কথা বলবো। বাউল সঙ্গীত, বাহ, পলাশ মজুমদার, আপনি কি বাউল সঙ্গীত করেন? হ্যাঁ। আচ্ছা, চমৎকার। এটা কি নিয়ে লেখা? বাউল সঙ্গীতের নাম লিখে দিয়েছেন একদম বরাবর করে। এটা হরিদর্শনের পরে বাউল সঙ্গীতটা লেখা। মানুষ সঙ্গীতের ভিতর দিয়েই তারা ধর্মকর্ম দিকে এগিয়ে যায়। আমার ইচ্ছা, আমি আমার গানের মাধ্যমে এই হরিদর্শনটাকে আমি মানুষের ভিতরে আগায় নিতে চাই, বা আমি গানের ভিতরে আমি বেঁচে থাকতে চাই। আমি তো এসেছি, চলে যেতে হবে, আমার তো আর এখানে থাকা চলবে না। তাই আমি চাই আমি এই মানুষের মাঝে গানের মাধ্যমে যেন আমি বেঁচে থাকি, এটাই আমার ইচ্ছা। পলাশ মজুমদার এমনি কোত্থেকে এসেছেন? মানে আমি বাগেরহাট জেলা চিতলমারি উপজেলার ভিতর শ্রীরামপুর গ্রাম থেকে আমি আসছি। আচ্ছা,
বইটা কি প্রথম প্রকাশনা আপনার? এটা এর আগেও আরও দুটো আমি করেছি, এটা আমার এবছরের। এটা হচ্ছে বাউল সঙ্গীত হরি দর্শনের মাধ্যমে, কারণ হরি আল্লাহ একই কথা, এটাকে মানুষকে বুঝবার জন্য এই বাউল গানগুলো রচনা করা, এগুলো আধ্যাত্মিক ব্যাপার। গানের পাশাপাশি বইটিও লিখেছেন, কেমন সাড়া পাচ্ছেন? সারা তো এবছর নতুন আমি আসছি, তো আমি আসছি এই গত 5 দিন, বইটা আজকেই উন্মোচন হচ্ছে। এটাই আমি, এটা তো নতুন, তো প্রকাশিত হলো, কেমন লাগছে? উদযাপন করেননি? এখানে উদযাপন মানে কি, যে বই লিখে যে কোনো আয় হয় মানুষ তা না, কিন্তু এটা একটা পাওয়া, জীবনের একটা পাওয়া, মানুষের ভিতরে পরিচিত হওয়া, যে আমি পৃথিবীতে এসেছিলাম, তাই আমি কিছু রেখে গেলাম। এটাই। আপনি বইগুলো রেখে যাবেন? আমি বই রেখে যাবে, বই যারা গান গাবে তারা আমাকে পাবে নিশ্চয়ই, আমাকে তো আর পাবে না, পাবে গানের মাধ্যমে আমাকে পাবে। আজকে তো ছেড়ে দিচ্ছি, কিন্তু আগামীবার নিশ্চয়ই আপনার থেকে 2 লাইন শুনে নিব। আমি 2 লাইন কি আপনি যে কোনো মুহূর্তে নিতে পারবেন। ভালো থাকবেন। জি, আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাউল সঙ্গীত নিয়ে পলাশ মজুমদারের লেখা নিশ্চয়ই পড়বেন প্রিয় দর্শক, যারা বাউল সঙ্গীত সম্পর্কে জানতে আগ্রহী। বিশেষ করে আমাদের সঙ্গে রয়েছেন শিরিনা বিথি। আজকে প্রথম যাকে দেখলাম বর্ণমালা জড়িয়ে তিনি এসেছেন। শর্তহীন বোঝাপড়া কি নিয়ে লেখা বিথি, যদি বলেন। এটি আমার একটি কাব্যগ্রন্থ, এটি এসছে এবারের 21শে বইমেলায় 4 তারিখ থেকে। এটি শব্দশিল্প প্রকাশনীতে পাওয়া যাচ্ছে 346 থেকে 349 নম্বর স্টলে। কতগুলো কাব্য রয়েছে? এখানে আছে 48টি কাব্য। তার মধ্যে বিষয়বস্তু বলবো? জি অবশ্যই, প্লিজ। বিষয়বস্তু হচ্ছে আমাদের নান্দনিক জীবনের অতি ভাবনা, ভালোবাসা, প্রেম, প্রকৃতি, মানবতা, আপনার রাষ্ট্রপ্রেম, সব ধরনের প্রেমকে মিলিয়ে আমি এই কাব্যগ্রন্থটি সাজিয়েছি, এবং এটি আমার মনে হয় পাঠক যদি একবার পড়ে একটু হলেও মোহতে পড়বে তারা। এটি পাওয়া যাচ্ছে শব্দশিল্প প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। শিরিনা বিথি, আপনার সঙ্গে আবার কথা হবে আমার নিশ্চয়ই। আজকের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি। আমাদের সঙ্গে তরুণী একজন লেখক আছেন, লেখিকা আছেন, তার হাতে 2টি বই ছোট্ট করে বলতে চাই। আজকে শেষটায় চলে এসেছি আমরা। ফ্লোরিনা নাওফাত ইউসুফ ইউসা কি নিয়ে লেখা ফ্লোরিনা? ফ্লোরিনা হচ্ছে একটা মেয়ের গল্প, ওর জীবন গল্প, ওর জীবনে কিভাবে ও জীবনের সকল বাধা বিপদ পার করে কিভাবে ও লড়াই করে গিয়েছে ওর জীবনের সাথে, ওর জীবনে ঘটে যাওয়া সকল সমস্যার সাথে কিভাবে মোকাবেলা করেছে সে। তরুণী। জি, সে একজন তরুণী। এবং আমার আরেকটা বই আছে এলিয়েন বন্ধু ZX স্পেস ওয়াইটি। এটা হচ্ছে ছোটদের জন্য একটা গল্প গ্রন্থ, যেখানে 4টা গল্প আছে। এলিয়েন দেখা যাচ্ছে মনে হচ্ছে। যেটা একটা এলিয়েনের গল্প, এবং এটা অনেক মজার একটা গল্প। নিশ্চয়ই আমারই মজা লাগছে, আমি পড়বো নিশ্চয়ই। কোথায় পাওয়া যাচ্ছে 2টি বই? এই 2টি বই হচ্ছে ঝিঙে ফুল প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। ঝিঙে ফুল। আন্তরিক ধন্যবাদ ইউসা, আবার কথা হবে নিশ্চয়ই আগামীতে, সেই প্রত্যাশা রইল। একজন শ্যামলী মণ্ডল রয়েছেন, রাজকন্যা বই হাতে, তারই ছবি দেওয়া আছে বোধ করি। কি নিয়ে লেখা বই? আমি নাম তো বলেছেন শ্যামলী মণ্ডল, কবিতা লিখি। বইটি লেখা হচ্ছে রাজকন্যা। আমি নিজেই রাজকন্যা। হ্যাঁ, ফুলের সাথে কথা হচ্ছে, ফুলের সাথে কথা বা 300 লাইনের একটি কবিতার বই মাত্র। 300 লাইনের একটি কবিতা আমাকে নিয়ে, আমি কিভাবে রাজার ছিল 6টি সন্তান, সুখের রাজত্ব, ছোট কন্যা, অল্পটু লিখি। আন্তরিক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবার পরে আপনার থেকে শুনবো। প্রিয় দর্শক, আজকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আরেকজন লেখকের সঙ্গে কথা বলবো শেষটায় নিশ্চয়। SM শাহানুর আছেন আমাদের সঙ্গে, অনুদিত একটি বই তার, ভিনদেশি কবিদের কবিতা। এখানে চমৎকার, আমি পড়েছি আজকে বইটি সম্পর্কে, তার কাছ থেকে একটু শুনতে চাই ছোট্ট করে। ভিনদেশি কবিদের কবিতা মূলত পৃথিবীর 24টি দেশের 19টি ভাষার কবিতা বাংলায় এখানে সন্নিবেশিত হয়েছে। আমি চেষ্টা করেছি বাংলা ভাষায় প্রাঞ্জলভাবে কিভাবে ভিনদেশি কবিদের কবিতাগুলো অনুবাদ করা যায়। এতে যেটি হয়েছে, আমাদের বাংলা ভাষা অবশ্যই সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক সাহিত্যে বাংলাকে তুলে ধরতে পেরেছি। আপনার কবিতাও তারা পড়ছে, সেখানে পরিচিতি পাচ্ছে, তাই তো? হ্যাঁ, আমার কবিতা চমৎকার কাজ করছেন, এক্সচেঞ্জের দরকার আছে আমাদের। আন্তরিক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকে চেষ্টা করেছি কথা বলার জন্য সবার সঙ্গে কম বেশি। আগামীকাল আবারও দেখা হবে, সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভেচ্ছা রইল। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই। সুরে সুরে বলি তাই, বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো